আরো একবার যে খবর দেব আপনাদেরকে, আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি রয়েছে। ইডির মামলা শুনবে সুপ্রিম কোর্টের বেঞ্চ। বিচারপতি প্রশান্ত মিশ্র ও বিচারপতি বি.এন. পাঞ্চলির বেঞ্চে শুনানি। ইডির মামলা নিয়ে কি বলবে সুপ্রিম কোর্ট, সেদিকেই নজর রয়েছে সকলের। বুধবার অর্থাৎ গতকাল কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে যায় তৃণমূলের আইপ্যাক মামলা। ইডির আবেদনে ইডির মামলা মুলতুবি করেছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টে তৃণমূলের আইপ্যাক মামলার নিষ্পত্তি করা হয়। অন্যদিকে ইডির মামলা মুলতুবি করা হয়েছে এবং আজ সুপ্রিম কোর্টে হবে এই আইপ্যাক মামলার শুনানি। বিচারপতি পি.কে. মিশ্র এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চেই এই মামলার শুনানি হবে। সেক্ষেত্রে এই আইপ্যাক কাণ্ড নিয়ে আজকের এই মামলাতে সুপ্রিম কোর্ট ঠিক কি বলবে, কি নির্দেশ দেবে, অবশ্যই সেদিকে সকলের নজর রয়েছে। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছিল, যেদিন তল্লাশির দিন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিস থেকে কোনো যেদিন যায় ইডির আধিকারিকরা এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছে গেছিলেন। আদালতে সওয়াল জবাব শেষে তৃণমূলের করা মামলার নিষ্পত্তি করে দেয় কলকাতা হাইকোর্ট। অন্যদিকে ইডির মামলা মুলতুবি রাখা হয়। আজ সুপ্রিম কোর্টে ইডির আইপ্যাক মামলার শুনানি রয়েছে। সুপ্রিম কোর্ট ঠিক কি বলবে এই মামলা নিয়ে, অবশ্যই সেদিকেই নজর রয়েছে সকলের। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আজ আমরা দেখেছিলাম যে গতকালই তৃণমূলের করা আইপ্যাক মামলার শুনানি নিষ্পত্তি করা হয়েছে কলকাতা হাইকোর্টে। অন্যদিকে ইডির মামলা মুলতুবি করা হয়। আজ সুপ্রিম কোর্টে এই আইপ্যাক মামলার শুনানি রয়েছে। দেখো, আইপ্যাক সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, সেই মামলাতেই কিন্তু আজ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। মূলত গতকাল যে আমরা দেখেছি যে দুটি মামলা ছিল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, যেহেতু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তাই বিচারপতি শুভ্রা ঘোষ সেই মামলাটি কালকের শুনানির জন্য মুলতুবি করে দেন। পাশাপাশি তিনি নির্দেশিকা জারি করেছিলেন যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরই বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করতে হবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, তারপরে তিনি এই মামলার শুনানির বিষয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। পাশাপাশি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মামলাটি কিন্তু তিনি সম্পূর্ণভাবে নিষ্পত্তি করে দেন, কারণ যেহেতু সেখানে কোনো সিজ হয়নি, ফলে সেই মামলাটি অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। সেই কারণেই তিনি নিষ্পত্তি ঘোষণা করেন। আজ মূলত আইনজীবী মহল যেটা মনে করছেন, বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চে যে মামলার শুনানির জন্য নির্ধারিত তালিকা সূচিতে রয়েছে মামলাটি, সেই মামলাটি শুনানির শুরুতেই কিন্তু রাজ্য এবং বিবাদী পক্ষের পক্ষ থেকে যে আবেদন জানানো হবে, সেই আবেদনে বলা হবে যে জুডিশিয়াল ডেকোরাম, যে বিষয়টি গতকাল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আদালতের সামনে তুলে ধরেছিল, তারা জানিয়েছিল যে জুডিশিয়াল ডেকোরাম অনুযায়ী সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকা অবস্থায় কলকাতা হাইকোর্ট সেই মামলার শুনানি গ্রহণ করতে পারে না। আজ বিবাদী পক্ষ ঠিক একই বিষয় কিন্তু আদালতের সামনে তুলে ধরতে পারেন। তাদের দাবি হবে যে পশ্চিম ভারতবর্ষে যে জুডিশিয়াল ব্যবস্থা রয়েছে, তাতে প্রতি ধাপে ধাপে আদালত নির্দিষ্ট করে দেওয়া রয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টে এই মামলাটি কিন্তু বিচারপতি শুভ্রা ঘোষ শুনবেন না, এমন কিন্তু নির্দেশিকা কখনো জারি করেননি, বা কলকাতা হাইকোর্ট কোনো নির্দেশিকা জারি করেননি। সুতরাং কলকাতা হাইকোর্টে এই মামলাটি বিচার না হয়ে সরাসরি যদি সুপ্রিম কোর্টে যায়, তাহলে সেই নিয়ে প্রশ্ন তুলবেন বিবাদী পক্ষ। ফলে এক্ষেত্রে সেই বিবাদী পক্ষের সওয়াল যদি প্রাধান্য পায়, তাহলে কি সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলাটি পুনরায় শুনানির জন্য কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিতে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি সুপ্রিম কোর্টে সরাসরি কোনো মামলা হয় না? একাংশের আইনজীবী উদাহরণ দিচ্ছে, যেমন আরজি করের মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করেছিল, এবং এসআইআর মামলাতেও সুপ্রিম কোর্ট সরাসরি হস্তক্ষেপ করেছিল। এক্ষেত্রে একাংশের আইনজীবী মহলের যুক্তি যে সমস্ত ঘটনা এবং যে সমস্ত বিষয়ের প্রেক্ষিতে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে প্রভাব পড়ে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সরাসরি হস্তক্ষেপ করে। কিন্তু
বর্তমানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তল্লাশির সময় বাধা দানের বিষয়টি এটি কিন্তু সম্পূর্ণভাবে রাজ্যের মধ্যে বিস্তারিত প্রভাব পড়েছে, এমনটাই মত অপর অংশের আইনজীবী মহলের দাবি। সেই কারণেই সুপ্রিম কোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ নাও করতে পারে এবং বিচারের জন্য তারা সরাসরি পুনরায় কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিতে পারেন। এখন বিষয়টি সম্পূর্ণই নির্ভর করছে সুপ্রিম কোর্টের ওপর, তার কারণ সুপ্রিম কোর্টের যে স্পেশাল পাওয়ার রয়েছে সেই স্পেশাল পাওয়ার থেকে সুপ্রিম কোর্ট এই মামলার নথি খতিয়ে দেখে যদি মনে করে যে সেক্ষেত্রে তাদের হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে বা কিছু অন্তর্বর্তীকালীন নির্দেশিকার প্রয়োজন রয়েছে, তাহলে সুপ্রিম কোর্ট সেই নির্দেশিকা জারি করতে পারে। তবে বিশেষজ্ঞ মহল যেটা মনে করছে, এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের বারবার আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট হয়তো কলকাতা হাইকোর্টে শুনানির জন্য একটি সময়সীমা বেঁধে দিতে পারেন বা একটি নির্দিষ্ট কোনো নিয়ম বা কোনো সময়সীমা বা দ্রুত শুনানির বিষয় একটি কোনো নির্দেশিকা জারি করতে পারেন। সমগ্র মামলাটির বিচার প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্টেই হবে এমনটা মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে কি এই মামলার ভবিষ্যৎ কি হবে তা কিন্তু নির্ভর করছে আজ সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চের সিদ্ধান্তের উপরে। অবশ্যই আমাদের নজর থাকবে আজকে সুপ্রিম কোর্টের দিকে। আপাতত ধন্যবাদ জানাবো, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আজ সুপ্রিম কোর্টে এই আইপ্যাক মামলার শুনানি রয়েছে এবং সেক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্ট এই আইপ্যাক মামলার শুনানি পর্বে ঠিক কি বলে, কি নির্দেশ দেয় এবং এই মামলার ভবিষ্যৎ ঠিক কোন দিকে যেতে চলেছে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি রয়েছে এবং ইডির মামলা শুনবে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে ঠিক কি নির্দেশ দেয় এই শুনানি পর্বে, আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে ঠিক কি বলা হয় এই মামলা নিয়ে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে।